বন্ধুরা, আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের কাছে একটি অনবদ্য এবং বিরল প্রেমের কাহিনী শোনাতে যাচ্ছি। আশা করি আপনাদের মন ছুঁয়ে যেতে সক্ষম হবে। শরৎকাল, চারিদিকে হালকা কুয়াশা ভেজা শিউলি ফুলের গন্ধ। মায়ের আগমনের বার্তা বেশ কিছুদিন আগেই প্রকৃতিতে জানান দিয়েছে। ঢাকের কাঠিতে মায়ের বোধনের আহ্বান চারদিককে মুখরিত করেছে। আজ মহাষষ্ঠী, তাই রুহির মন সকাল থেকেই উড়ু উড়ু। কারণ পুজো আসার অনেক আগে থেকেই সে তার বান্ধবীদের সাথে পুজোতে ঘোরার পরিকল্পনা করে ফেলেছে। নিয়তির নিষ্ঠুর কালচক্রে ছোট্ট রুহি শৈশবেই তার মা বাবাকে হারায়। এরপর কিছুদিন রুহি পাড়া প্রতিবেশীর করুণায় দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে সক্ষম হয়, যদিও কিন্তু একটা সময় পর তাদের অগ্রাহ্যের পাত্রী হয়ে দাঁড়ায়। শেষমেশ ভাগ্যক্রমে রুহির ঠিকানা এক অনাথ আশ্রমে স্থায়ী হয়। এভাবেই বেশ কিছু বছর কেটে যায় রুহির। রুহি শৈশব কাটিয়ে অষ্টাদশের ছোঁয়ায় প্রবেশ করে, তাই এবারের পুজো রুহির জন্য খুবই বিশেষ। অনাথ আশ্রমে শৈশবে কাটানো পুজোর দিনগুলো যদিও বেশ সুখের, তবে এবারের পুজো রুহির জন্য রোমাঞ্চকর বটে, কারণ সে অনেকটাই পরিণত। অনাথ আশ্রমের প্রধান প্রশাসকের কাছে থেকেও রুহি বেশ কিছুদিন আগে অনুমতি নিয়ে রেখেছে। আয়নার সামনে নিজেকে দেখে একবার মিচকি হাসে। সাদা সিল্কের ওপর লখনৌ চিকনের কাজ করা সালোয়ারে, সাথে লাল ওড়না, খোলা চুল, কপালে ছোট্ট টিপ এবং ঠোঁটে হালকা লিপস্টিক, সদ্য ফোটা এক রাশ শিউলি ফুলের মতোই দেখাচ্ছে রুহিকে। হঠাৎ হাতের রিস্ট ওয়াচটির দিকে দেখে চমকে ওঠে। আসলে আজ ষষ্ঠীর দিনটা রুহি তার দুই বান্ধবীর সাথে শহর থেকে অনেকটা দূরে এক গ্রামের পুজো দেখার পরিকল্পনা করেছে। শহরের পুজো বরাবরই তারা ছোট থেকে দেখে এসেছে, কিন্তু গ্রামের পুজোর অনুভূতিটা কেমন হয় সেটাই তাদের জন্য কৌতূহলের বিষয় হয়ে মনের মধ্যে অস্থিরতা জাগায়। রুহির বান্ধবী মুন তার বাবার সাথে পলাশিপাড়া নামে এক গ্রামে এসেছিল বেশ কিছুদিন আগে। সেখানেই মুন জানতে পেরেছিল এই গ্রামে নাকি এক বাড়িতে এবছর 125তম বার্ষিকীতে পদার্পণ করবে। সেদিনই মুন ঠিক করে ফেলেছিল ষষ্ঠীর দিন সে তার প্রিয় বান্ধবী রুহির সাথে এই গ্রামের বহু পুরনো পুজো দেখতে আসবে অবশ্যই। যথারীতি রুহি বান্ধবীর সাথে কলকাতা থেকে পলাশিপাড়া গ্রামের উদ্দেশ্যে বাসে উঠে বসে। উচ্ছ্বসিত দুই বান্ধবী গল্প গুজবের মাঝে শেষমেশ কখন যে তাদের গন্তব্যস্থলে এসে পৌঁছয় সেটা বুঝতে তাদের কিছু সময় লেগে যায়। দুপুরবেলার শেষ লগ্নে রুহি আর মুন বাস থেকে নেমে চারপাশের মনোরম দৃশ্য দেখে আপ্লুত হয়ে যায়। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে এই নিরিবিলি সবুজে ঘেরা গ্রামটি দুজনকেই বেশ আকর্ষণ করে। যদিও এখন শরৎকাল, ভোরের দিকে মাটিতে পড়ে থাকা শিউলি ফুলের পাপড়িতে ছিটে ফোটা কুয়াশা শীতের আগমনের ইঙ্গিত দেয়। তবে দিন যতই বাড়ে রোদের উষ্ণতা জনজীবনকে নিছকই যথেষ্ট অস্বস্তি দেয়। ঘণ্টা দেড়েকের ক্লান্তি, গ্রামের শীতল হাওয়া অনায়াসেই রুহি আর মুনকে শীতলতা প্রদান করতে সক্ষম হয়। সামনে একটি রকমারির দোকান দেখতে পেয়ে দুই বান্ধবী দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করে, কাকু, এই গ্রামে যে বাড়িতে এবছর 125তম দুর্গাপুজো হচ্ছে সেই বাড়িতে যাবার রাস্তা কোন দিকটা একটু বলে দেবেন? দোকানদার মুনের কথা শুনে তাদের দুজনের দিকে আপাদ মস্তক দেখে, তারপর কিছুক্ষণ চুপ করে থাকে। দোকানদারকে চুপ করে থাকতে দেখে মুন এবং রুহি একে অপরের দিকে চোখের ইশারায় নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে এবং মুন দোকানদারকে আবারও একই প্রশ্ন পুনরায় জিজ্ঞাসা করে। দোকানদার এবার তাদের দিকে বিরক্তিকর অভিব্যক্তিতে বললেন, ওই যে বড় বটগাছটা দেখছো, তার কাছে দিয়ে একটা মাটির কাঁচা রাস্তা উত্তর দিকে চলে গেছে। সেই রাস্তা ধরে সোজা যাবার পর 3 রাস্তার একটি মোড় পাবে। সেখান থেকে ডান দিকে একটি সরু রাস্তা জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে। সেই সরু পথ দিয়ে কিছুটা হেঁটে গেলেই পুরনো জমিদার বাড়ি পৌঁছে যাবে। সেই বাড়িতেই দুর্গাপূজা হচ্ছে। দোকানদারের কথা শুনে দুজনের মুখমণ্ডলে আনন্দ উচ্ছ্বাসের দ্যুতি ফুটে ওঠে। তারা বেশি দেরি না করে দোকানদারের কথা অনুসারে এগোতে যাবে। ঠিক সেই সময় দোকানদার তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সাবধানে যেও এবং দিন ঢলে যাবার আগেই ফিরে এসো। আসলে বাড়িটি লোকালয় থেকে অনেকটাই অচপাড়াগায়, তার উপর জঙ্গলের নির্জন রাস্তা। দুই কিশোরী দোকানদারের কথা খুব একটা গুরুত্ব না দিয়েই তাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। আনন্দে আত্মহারা হয়ে রুহি মুন দুজনেই মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে দোকানদারের কথা মতো অনেকটা পথ চলে আসে জঙ্গলের ভেতরে। চারিদিকে অরণ্যে ঘেরা। পরিবেশে নিজেদের ক্লান্তি দূর করতেই দুই বান্ধবী একটি বিশাল গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়। গল্প গুজব হাসি আনন্দে মাতোয়ারা হয়ে দুজনে এতটাই মগ্ন হয়ে যায় যে বেলা গড়িয়ে কখন বিকেল হয়ে যায় সেই খেয়াল তাদের থাকে না।
কিছুক্ষণ পর তাদের ভীষণভাবে জল তেষ্টা পায়। জল পিপাসায় তাদের গলা বুক শুকিয়ে আসে। দোকানদারের কথা অনুযায়ী তাদের দুজনকে যে আরো অনেকটা পথ হাঁটতে হবে, কিন্তু এই মুহূর্তে জলের তেষ্টা না মেটাতে পারলে যে রুহি মুন এক পাও এগোতে সক্ষম হবে না। কিন্তু এই অরণ্যে কোথায় জলের খোঁজ পাবে? অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ তারা নির্ণয় করে যে দুজনে দুদিকে জলের সন্ধান করতে যাবে এবং তাদের সামনে বিশাল গাছটির কাছে এসে আবারও একত্রিত হবে। পরিকল্পনা অনুযায়ী দুজনে একে অপরের বিপরীত দিকে জলের সন্ধান করতে জঙ্গলের সরু রাস্তা দিয়ে এগোতে থাকে। রুহি প্রথমবার শহর থেকে এতটা দূরে তার বান্ধবীর সাথে এসেছে। আসলে শৈশব থেকে যৌবনের প্রথম প্রহর অবধি রুহির সব অনুভূতি ওই অনাথ আশ্রমের চৌহদ্দির মধ্যেই সীমিত ছিল। আজকের দিনটা রুহির জন্য এক বিশেষ দিন, কারণ সকাল থেকে বিগত কয়েক ঘন্টা রুহি জীবনটাকে এক অন্যভাবে উপলব্ধি করেছে। ভাবনার ঘোরে ডুবে হাঁটতে হাঁটতে রুহি সরু রাস্তা দিয়ে অনেকটাই গভীর জঙ্গলে চলে আসে। হঠাৎ যখন রুহির ঘোর কাটে, সে নিজেকে এক নির্জন নিস্তব্ধ গভীর জঙ্গলের মধ্যে পায়। মুহূর্তেই তার আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা ধীরে ধীরে ভয় এবং আতঙ্কে পরিণত হয়। জল তেষ্টা, ক্লান্তিতে তার পা দুটো ধরে আসে। সরু রাস্তাটি একটা সময় গভীর জঙ্গলের ভিতরে মিশে যায়। রুহি ফিরে যাবার চেষ্টা করে, কিন্তু সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলে। সব দিক তার কাছে একই রকম মনে হয়। রুহি নিজেকে বড় অসহায় মনে করে। রুহি কিছুটা সাহস সঞ্চয় করে সেই সরু পথটা দিয়ে এগোতে থাকে। মনে মনে ভাবে, যদি কাউকে সে দেখতে পায়, কেউ যদি তাকে গভীর জঙ্গল থেকে উদ্ধার করতে সাহায্য করে। কিন্তু নিয়তির পরিকল্পনা বোঝা যে বড়ই দায়। অসহায় রুহি চিৎকার করে তার প্রিয় বান্ধবী মুনকে ডাকতে থাকে। রুহির চিৎকার সবুজ অরণ্যের ভেতরেই বিলুপ্ত হয়ে যায়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। জঙ্গলের মানুষরূপী কিছু বন্যপ্রাণী মাতাল হয়ে শিকারের খোঁজে তৎপর হয়ে আছে। দুর্ভাগ্যক্রমে রুহি হাঁটতে হাঁটতে তাদের নিকটে এসে পড়ে। তাদেরকে দেখতে পেয়ে রুহির মনে সাময়িক ভরসা জাগে। রুহি তাদের কাছে গিয়ে হাতজোড় করে মিনতি করে তাকে এই বনের জঙ্গল থেকে যেন উদ্ধার করবার জন্য। সরল রুহি ওই হিংস্র প্রাণীদের মতলব বুঝতে অক্ষম হয়। অসহায় রুহির করুণ অবস্থার সুযোগ নিতে তারা দ্বিতীয়বার ভাবে না। তাদের লালসা ভরা দৃষ্টি, অট্টহাসি রুহিকে ভীষণভাবে আতঙ্কিত করে। বিপদ বুঝে রুহি সেই স্থান থেকে তৎক্ষণাৎ পালাবার চেষ্টা করে, কিন্তু হিংস্র জানোয়ারগুলো রুহির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং টেনে হিচড়ে রুহিকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। রুহিকে নির্বস্ত্র করে এবং তার কোমল শরীরকে পিচাসের মতো উপভোগ করতে শুরু করে। ব্যথা বেদনায় রুহি চিৎকার করতে থাকে। সে সর্বস্ব শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, কিন্তু ওই পৈশাচিক শক্তির কাছে হার মানে। রুহির চিৎকার জঙ্গলের অন্য প্রান্তে ছড়িয়ে পড়ায় মুনের কানেও এসে বাজে। বিষয়টি বুঝতে মুনের বিশেষ দেরি হয় না। মুন তার বান্ধবী রুহির বিপদের সম্মুখীন হবার আশঙ্কা করেও তার সহায় হওয়ার পরিবর্তে স্বার্থপরের মতো দ্রুত ঘরে ফেরার উদ্দেশ্যে জঙ্গল থেকে বেরিয়ে আসে। সেই মুহূর্তেই স্নেহাশিস জঙ্গলের ভেতরে সেই সরু রাস্তাটা দিয়ে হাট থেকে বাড়ি ফিরছিল। রাতের কালো চাদর নির্জন জঙ্গলকে সম্পূর্ণভাবে ঢেকে রেখেছিল, যদিও শুক্লপক্ষের জ্যোৎস্নার মিহি আভা খানিকটা আলোকিত করে রেখেছিল। মনের আনন্দে গুনগুন করতে করতে কিছুটা রাস্তা এগোনোর পর হঠাৎ স্নেহাশিস রুহির চিৎকার শুনতে পেল। স্নেহাশিস তৎক্ষণাৎ থমকে দাঁড়ালো এবং রুহির নির্মম আর্তনাদ শুনে সেই দিকে ছুটে যেতে তৎপর হলো। রুহির চিৎকার অনুকরণ করে স্নেহাশিস ঘটনাস্থলে পৌঁছে দেখতে পেল মানুষরূপী হিংস্র জানোয়ারগুলি রুহির শরীর নিয়ে খেলায় মগ্ন। এই দেখে সাহসী স্নেহাশিস রুহিকে উদ্ধার করতে শয়তানদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বলিষ্ঠ স্নেহাশিসের প্রচন্ড বল এবং শক্তির কাছে জানোয়ারগুলো পরাস্ত হলো এবং রুহিকে ছেড়ে দিতে বাধ্য হলো। বদমাইশগুলো নিজেদের প্রাণ রক্ষার জন্য গভীর অরণ্যে নিমেষেই উধাও হয়ে গেল। অসহায় রুহি ভয়, আতঙ্ক, শারীরিক এবং মানসিক যন্ত্রণায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রুহির অর্ধনগ্ন ক্ষত বিক্ষত শরীর দেখে স্নেহাশিসের মনে করুণা জাগে। অসহায় রুহিকে এভাবে জঙ্গলে ফেলে রেখে যাওয়া স্নেহাশিসের উচিত মনে না হওয়ায় সে মনে মনে রুহিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই অবস্থায় কি করে রুহিকে নিয়ে যাবে সেই চিন্তা স্নেহাশিসকে বিস্মিত করে। হঠাৎ তার খেয়াল হয় আজ হাট থেকে সে তার একমাত্র ঠাকুমার জন্য শাড়ি কিনে এনেছিল, কিন্তু এত সবের মাঝখানে শাড়ির প্যাকেটটি কোথায় যে পড়ে গেল সেই নিয়ে চিন্তিত হয়ে পড়ে। চারপাশটা ভালো করে খোঁজার চেষ্টা করে। অবশেষে প্যাকেটটি একটি গাছের ডালে আটকে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। জানোয়ারগুলোকে শায়েস্তা করার সময় কখন যে প্যাকেটটা ছিটকে গাছের গায়ে আটকে যায় স্নেহাশিস বুঝতেই পারেনি।
স্নেহাশিস গাছের ডালে আটকে থাকা প্যাকেটটি হাতে নিয়ে শাড়িটি বের করে এবং রুহির কাছে আসে। ইতিমধ্যে রুহির সাময়িক জ্ঞান ফেরে। আবছা চোখে স্নেহাশিসকে দেখে ভয়ে কাতর হয়ে যায়। কিছুক্ষণ আগের ভয়াবহ ঘটনার কথা স্মরণ করে রুহি অসহায় হয়ে কাঁদতে থাকে। স্নেহাশিস শাড়িটি রুহির গায়ে জড়িয়ে দিয়ে বলে, আপনি ভয় করবেন না, আমি স্নেহাশিস, পাশের গ্রামেই থাকি। হাট থেকে ফেরার পথে আপনার চিৎকার শুনতে পেয়ে এখানে ছুটে এসেছি। যাক ওসব কথা, এখন আপনার ভয়ের কোনো কারণ নেই। চলুন আমার বাড়ি, সেখানে আমার বৃদ্ধ ঠাকুমা থাকেন। আমি জানি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করাটা আপনার পক্ষে অসম্ভব। এই জঙ্গল আপনার জন্য নিরাপদ নয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মানুষরূপী জন্তু জানোয়ার ঘুরে বেড়ায়। যদি অনুমতি দেন তাহলে আপনাকে নিরাপদে বাড়ি নিয়ে যেতে পারি। শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত রুহি স্নেহাশিসের কথা শুনে তার অভিব্যক্তি প্রকাশ করতে অক্ষম হয়। রুহির সাথে ঘটে যাওয়া ঘটনা তার চেতনাকে বিধ্বস্ত করে। স্নেহাশিস রুহির করুণ অবস্থা বুঝতে পেরে তাকে পরম যত্নে নিজের ঘরে নিয়ে যাবার জন্য অগ্রসর হয়। দুর্বল শরীরে রুহি পায়ে হেঁটে চলার ক্ষমতা হারিয়ে ফেলে। কিছুক্ষণ আগে তার শরীরের ওপর দিয়ে যে ভয়াবহ ঝড় বয়ে গেছে তার পরিণতি স্বরূপ স্নেহাশিস খুব সহজেই বুঝতে পারে। অতএব স্নেহাশিস রুহিকে তার দুই সুঠামো বাহুতে তুলে বাড়ি থেকে রওনা দেয়। সাময়িক অচৈতন্য অবস্থায় রুহি স্নেহাশিসের বুকে মাথা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই স্নেহাশিস রুহিকে নিয়ে তার বাড়িতে সদর দরজার সামনে এসে দাঁড়ায় এবং ঠাকুমার উদ্দেশ্যে বলে, ঠাকুমা, ও ঠাকুমা, দরজাটা খুলে দাও তাড়াতাড়ি। ঠাকুমা গো, কোথায় গেলে? স্নেহাশিসের 70 ঊর্ধ্ব বৃদ্ধা ঠাকুমা দুর্বল পায়ে হেঁটে এসে কোনো রকমে দরজা খোলে এবং স্নেহাশিস ও রুহিকে এই অবস্থায় দেখে স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করে, কিরে বাবা, এ আমি কি দেখছি? এই মেয়েটি কে? ওর এই অবস্থা কে করলো? সব বলছি ঠাকুমা, আগে ঘরের ভেতরে ঢুকতে দাও, এই মেয়েটিকে বিছানায় শুয়ে দেবার ব্যবস্থা করি, তারপর সব ঘটনা তোমায় খুলে বলবো। ঠাকুমা হতভম্ব হয়ে মাথা নেড়ে স্নেহাশিসের কথাকে সম্মতি জানায়। স্নেহাশিস অতি যত্নে রুহিকে বিছানায় শুয়ে দেয়। ব্যথা বেদনা শারীরিক দুর্বলতায় রুহি অচৈতন্য হয়ে শুয়ে পড়ে। স্নেহাশিসের ঠাকুমা রুহির এই দশার কথা জানতে চাওয়ায় স্নেহাশিস সমস্ত ঘটনার বিবরণ দেয় তার ঠাকুমার কাছে। স্নেহাশিসের মুখে ভয়ঙ্কর ঘটনার কথা শুনে ঠাকুমা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এবং চোখ দিয়ে অশ্রুজল প্রবাহিত হতে থাকে। কিছুক্ষণের নীরবতার পর হঠাৎ দূরে জমিদার বাড়ি থেকে বোধনের ঢাক বেজে ওঠে। ঢাকের আওয়াজ শুনে ঠাকুমা স্নেহাশিসকে বলে, আজ মায়ের বোধন, এই অবলা অসহায় মেয়েটাকে রক্ষা করে তুই মহৎ কাজ করেছিস। এবার ওকে সুস্থ করে তুলতে হবে, বুঝলি? ঠাকুমার কথা শুনে স্নেহাশিস সহমত জানায় এবং রুহিকে সুস্থ করতে দুজনেই তৎপর হয়ে ওঠে। ঠাকুমা স্নেহাশিসকে পরামর্শ দেয় যাতে রুহিকে সুস্থ করার বিষয়টা সম্পূর্ণ গোপনীয়তার সাথে অবলম্বন করা হয়। গ্রামবাসীরা জানতে পারলে নানান কুকথা রটানোর চেষ্টা করবে, তাই গোপনীয়তা ভীষণভাবে প্রয়োজনীয়। স্নেহাশিস ঠাকুমার কথায় সহমত পোষণ করে। পরের দিন সকালে জমিদার বাড়ির থেকে ঢাকের আওয়াজ শুনে রুহি গভীর ঘুম থেকে জেগে ওঠে। হঠাৎ এক অজানা ভয় রুহিকে গ্রাস করে। শুয়ে থাকা অবস্থায় নিজেকে এক অজানা বাড়িতে পেয়ে আতঙ্কে ফুঁপিয়ে কেঁদে ওঠে। রুহির কান্না শুনে পাশে শুতে থাকা ঠাকুমার ঘুম ভেঙে যায়। বার্ধক্যজনিত সমস্যার জন্য কোনো মতে উঠে বসে রুহির কপালে হাত রাখে। ঠাকুমার হাতের নরম স্পর্শে রুহি চোখ মেলে বৃদ্ধ ঠাকুমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে থাকে। নিমেষেই মনের করে জমাট বাঁধা সমস্ত ভয় আতঙ্ক ঠাকুমার ভাঁজ পড়া স্নেহময়ী মুখ আর ভরসার হাসি দেখে দূর হয়ে যায়। রুহির কেন যেন মনে হয় এই স্পর্শ অনেক চেনা, নিজেকে অনেকটা সুরক্ষিত অনুভব করে। তবে গতকাল ঘটে যাওয়ায় টুকরো টুকরো ঘটনাকে মনে করে রুহি কান্নায় ভেঙে পড়ে। রুহির কান্না শুনে স্নেহাশিস দ্রুত ছুটে আসে। ঠাকুমা রুহিকে সান্ত্বনা দিয়ে বলে, মারে, কাঁদিস না, তোর এখানে কোনো ভয় নেই, আমরা আছি তো। এরপর স্নেহাশিসের উদ্দেশ্যে বলে, স্নেহ, বেলা হয়ে আসছে, আজ সপ্তমী, আমি কাজকর্ম সেরে নি, ওর জন্য জলখাবারের ব্যবস্থা করছি, তুই ওর সাথে এখানেই থাক, বুঝলি? এই বলে ঠাকুমা বিছানা থেকে নেমে চলে যাবার সময় রুহিকে জিজ্ঞেস করে, এই মেয়ে, কি নাম তোর? রুহি নরম স্বরে কাপা গলায় বলে, রুহি। রুহির উত্তরে ঠাকুমা বলে, কি মিষ্টি নাম, রুহি। আহারে, ফুলের মতো নরম মেয়েটাকে কিভাবে মুচড়ে ফেলেছে ওই নরখাদকগুলো। মা ওদের ঠিক বিচার করবে, তুই কাঁদিস না। এই বলে ঠাকুমা বেরিয়ে যায়। রুহি এক পাশ হয়ে বিছানায় কুঁকড়ে শুয়ে থাকে। স্নেহাশিস রুহির কাছে এসে বলে, আপনার কিছু প্রয়োজন হলে আমায় নিঃসংকোচে বলতে পারেন। স্নেহাশিস রুহির কাছে অনেকটা সহজ হবার চেষ্টা করে, যদিও স্নেহাশিসের কথা শুনে রুহি কোনো প্রতিক্রিয়া করে না। বলছিলাম, পাশের গ্রামে একজন ডাক্তারবাবু আসবেন আপনাকে দেখতে, ওনার চিকিৎসায় আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।
স্নেহাশিসের কথা শুনে রুহি বিছানা থেকে উঠে বসার চেষ্টা করে। রুহির মন বুঝে স্নেহাশিস তাকে উঠে বসতে সাহায্য করে। প্রথমবার এক অজানা পুরুষের স্পর্শ রুহির চেনা মনে হয়। স্পর্শ সাহায্যের, স্পর্শ যেন প্রতিশ্রুতির। রুহি অনেকটা নিজেকে সুরক্ষিত অনুভব করে, তবে মাঝে মাঝে তার সাথে ঘটে যাওয়া ঘটনা রুহির মনকে কুড়ে কুড়ে খায়। এরই মাঝে ঠাকুমা রুহির জন্য পুষ্টিকর জলখাবার নিয়ে আসে এবং রুহিকে যত্নে খাইয়ে দেয়। স্নেহাশিস ঠাকুমার কানে কিছু কথা বলে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বেলা গড়িয়ে দুপুর হয়ে এসেছে। জমিদার বাড়ির ঢাকের বাজনা চারিদিকে মুখরিত করে রেখেছে। ঠাকুমা রুহিকে চান করিয়ে দিয়েছে। ততক্ষণে ঠিক সেই মুহূর্তে স্নেহাশিস একটি প্যাকেট নিয়ে এসে রুহিকে দিয়ে বলে, এই নিন আপনার জন্য, দেখুন তো পছন্দ হয়েছে কিনা। আসলে আগে কোনোদিনও ঠাকুমার শাড়ি ছাড়া অন্য মেয়েদের শাড়ি কিছু কেনাকাটা করিনি, তাই হাতের সামনে যা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি। স্নেহাশিসের কথা শুনে রুহির চোখ মুখে লজ্জা এবং আড়ষ্টতার ছাপ প্রকাশ পায়। শত বেদনার মাঝে এক অদ্ভুত ভালো লাগা অনুভব করে রুহি। কিছু বলার অবকাশ খুঁজে পায় না। ঠাকুমা রুহিকে বলে, কাল থেকে তুই আমার কাপড় গায়ে জড়িয়ে আছিস, তাই তোর জন্য স্নেহ এই সালোয়ার দুটো নিয়ে এসেছে। পুজোর দিন এভাবে কেউ থাকে বল? স্নেহাশিস আর ঠাকুমার আচরণ রুহির মন ছুঁয়ে যায়। শত খারাপ লাগার মাঝে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি হয় রুহির। দূরে গ্রামে কোনো এক গৃহস্থের বাড়ির শঙ্খের ধ্বনি বেজে ওঠে। সন্ধেবেলায় ঠাকুমা তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে ঘরে ঢোকার সময় স্নেহাশিস ডাক্তারবাবুকে নিয়ে আসে। ডাক্তারবাবু রুহিকে বেশ কিছুটা সময় নিয়ে দেখে, তারপর কিছু ওষুধপত্র দিয়ে বলে সময় মতো ওষুধ ওকে খাইয়ে দেবে, খুব শীঘ্রই রুহি সুস্থ হয়ে উঠবে। ডাক্তারবাবু স্নেহাশিস এবং ঠাকুমাকে ফিসফিস করে বলে, বলছি আমি যা ওষুধপত্র দিয়েছি তাতে শরীরের ক্ষত দ্রুত সেরে যাবে। মনের ক্ষত সারাতে হলে ভালোবাসা এবং যত্ন দুটোই দরকার। রুহির জন্য সেটা আপনারা খেয়াল রাখবেন। এই বলে ডাক্তারবাবু চলে যান। পরের দিন ভোরবেলা ঠাকুমা খুব তাড়াতাড়ি উঠে গোবর ছড়িয়ে উঠোন লেপতে শুরু করে। ঠিক সেই সময় রুহি ঠাকুমার পাশে এসে দাঁড়ায়। রুহিকে দেখে চমকে ওঠে, এ কি মেয়ে, তুই এখানে? যা বিশ্রাম কর, তোর শরীর ভালো নয়, যা বলছি। ঠাকুমার কথা শুনে রুহি বলে, ঠাকুমা আমি আজ অনেকটা সুস্থ, সবই তোমাদের যত্ন এবং সহানুভূতির জন্য। ঠাকুমা তুমি এই বয়সে এত কষ্ট করছো আর আমি বসে দেখছি, আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি আমায় বাধা দিও না। রুহির কথা শুনে ঠাকুমা আকুল দৃষ্টিতে রুহির মুখের দিকে তাকিয়ে থাকে। রুহির মুখখানা যেন ষোড়শী কুমারী দেবী মূর্তির মতো দেখতে লাগছে ঠাকুমার কাছে। সব কাজ সেরে পুকুর পাড় থেকে রুহি যখন স্নান সেরে আসে, ঠাকুমা রুহিকে একটি লাল পাড় শাড়ি দিয়ে বলে, রুহি এই শাড়িটা স্নেহাশিসের মায়ের খুব প্রিয় শাড়ি, আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। স্নেহাশিস খুব ছোটবেলায় তার মা বাবাকে হারায়, ভেবেছিলাম ওর বউকে দেব, কিন্তু তোকে দেখে মন পাল্টে গেল। এই নে ধর, চটপট শাড়িটা পরে নে। ঠাকুমার আবদার অগ্রাহ্য করতে না পেরে রুহি শাড়িটা পরে আয়নার সামনে নিজের ভেজা চুলগুলো হাত দিয়ে সামলে নিচ্ছিল। ঠিক সেই সময় স্নেহাশীল স্নান সেরে নতুন পায়জামা পাঞ্জাবি পরে আয়নার সামনে এসে থমকে দাঁড়ায়। লাল পাড় শাড়িতে রুহিকে দেখে স্নেহাশিস চোখের পলক এক করতে পারছিল না। এত সুন্দর যুবতীকে স্নেহাশিস এর আগে তো কখনো দেখেনি। রুহির রূপের দ্যুতি যেন সারা ঘরকে আলোময় করে রেখেছে। রুহির সৌন্দর্যের ঘোরে স্নেহাশিস নিজেকে হারিয়ে ফেলেছে। রুহি স্নেহাশিসের উপস্থিতি উপলব্ধি করে এবং নরম স্বরে বলে, ঠাকুমার মুখে শুনলাম আপনি নাকি অঞ্জলি দিতে যাবেন, যদি মনে কিছু না করেন তাহলে আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যাবেন? রুহির কথা শুনে স্নেহাশিসের ঘোর কাটে এবং জড়তা সহকারে বলে, নিশ্চয়ই, বলছি আপনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, একদম আমার মায়ের মতো। ছোটবেলায় দেখেছিলাম মাকে, একবার পুজোয় এই লাল শাড়িটা পরেছিল, অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েছিল, সেই স্মৃতি আজও মনে গেঁথে আছে। স্নেহাশিসের কথা শুনে রুহির মনে করুণা জাগে। রুহি স্নেহাশিসকে বলে, আপনাকেও এই হলুদ পাঞ্জাবিতে ভীষণ ভালো দেখাচ্ছে, হলুদ রং আমার ভীষণ প্রিয়। রুহির কথা স্নেহাশিসের মন ছুঁয়ে যায়। দুজন দুজনের দিকে চেয়ে থাকে। একে অপরের না বলা কথা তাদের অভিব্যক্তিতে প্রকাশ করে এবং নীরবে পবিত্র ভালোবাসার অনুভূতি উপলব্ধি করে। কিছুক্ষণ পর স্নেহাশিস রুহিকে বলে, অষ্টমীর অঞ্জলির সময় হয়ে এসেছে, তাহলে যাওয়া যাক। রুহি মাথা নেড়ে স্নেহাশিসের সাথে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কাশফুলে ঘেরা গ্রামের আঁকা বাঁকা পথ, চারিদিকে সবুজে ঘেরা মনোরম দৃশ্য রুহির মনকে ছুঁয়ে যায়। রুহি মনে মনে ভাবে এই জমিদার বাড়ির পুজো দেখবার জন্য সে তার প্রিয় বান্ধবী মুনের সাথে এসেছিল পলাশিপাড়া গ্রামে, কিন্তু তারপর মুহূর্তেই রুহির মনে কালো মেঘ জমাট বাঁধে। রুহি থেমে যায়। পাশে স্নেহাশিস রুহির হঠাৎ থেমে যাওয়ার কারণ জিজ্ঞেস করতে রুহি স্নেহাশিসকে বলে, মাঝে মাঝে মনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, এক অদ্ভুত ভয় আমাকে গ্রাস করে। রুহির কথা শুনে স্নেহাশিস রুহির সামনে দাঁড়ায় এবং রুহির চোখে চোখ রেখে বলে, ভয় নেই,
আমি তো আছি, ওই যে সামনে জমিদার বাড়ি, এসো মায়ের কাছে অঞ্জলি দিয়ে প্রার্থনা করি যাতে মনের সব ভয় কালিমা দূর হয়ে যায়। অঞ্জলি দিয়ে ফেরার পথে রুহি স্নেহাশিসকে বলে, বলছিলাম গত কিছুদিন ধরে আপনি এবং দিদা নিঃস্বার্থভাবে আমার অনেক যত্ন করেছেন, আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, কিন্তু এই বলে রুহি থেমে যায়। স্নেহাশিস রুহির কথা শুনে বলে, ও বুঝতে পেরেছি, বাড়ির জন্য আপনার মন কেমন করছে তাই না? স্নেহাশিসের প্রশ্নের উত্তরে রুহি বলে, না না, আসলে আমি বলতে চাইছিলাম। স্নেহাশিস রুহির কথাকে সম্পূর্ণ করতে না দিয়েই বলে, চিন্তা নেই, পুজো শেষে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠাকুমার সাথে কাল না হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। স্নেহাশিসের কথা শুনে রুহি বলে, আচ্ছা আমি চলে গেলে আপনার একটুও খারাপ লাগবে না? স্নেহাশিস চুপ করে থাকে, তারপর ছলছল দৃষ্টিতে রুহির চোখে চোখ রেখে বলে, জানি না, ঠাকুমা অপেক্ষা করছে, বাড়ি ফিরতে হবে। মনে মনে অভিমান করে এই কথা বলে বাড়ির দিকে হাঁটতে থাকে। রুহি স্নেহাশিসকে পেছন পেছন অনুসরণ করে। পরের দিন সকালবেলা ঠাকুমা ঘুম থেকে ওঠার আগেই রুহি সমস্ত কাজ সেরে ফেলে, এমনকি জলখাবারের ব্যবস্থাও সে করে ফেলেছে। এই কটা দিনে ঠাকুমার মনেও রুহির প্রতি মায়া জন্মায়। ঠাকুমা রুহি এবং স্নেহাশিসকে কাছে ডাকে। ঠাকুমা স্নেহাশিসের উদ্দেশ্যে বলে, স্নেহ, আজ বেশ কটা দিন রুহি ঘরের বাইরে রয়েছে, ওর মা বাবা নিশ্চয়ই ওর জন্য দুশ্চিন্তা করছে, তুই কাল ওকে নিরাপদে ওর বাড়িতে পৌঁছে দিস, কেমন? স্নেহাশিস ঠাকুমার কথা শুনে বুকের ভেতরে এক অজানা কষ্ট অনুভব করে। অনিচ্ছাকৃত স্নেহাশিস চোখের ইশারায় ঠাকুমাকে সহমত জানায়। স্নেহাশিস বুঝতে পারে তার মনের কষ্টের কারণ রুহি, কারণ সে অজান্তে রুহিকে ভালোবেসে ফেলেছে। এদিকে রুহির মনেও বিষাদের সুর। স্নেহাশিসের উপস্থিতিতে সে নিজেকে সুরক্ষিত অনুভব করে। বিগত কিছুদিনের মধ্যেই স্নেহাশিসকে বড় আপন মনে হয়, ভরসা করতে ইচ্ছে হয়। জীবনে পথ চলার জন্য স্নেহাশিসের মতো একজন সাথীর প্রয়োজন উপলব্ধি করে। কিন্তু কাল যদি স্নেহাশিস রুহিকে আবার অনাথ আশ্রমে নিয়ে যায়, তাহলে চিরকালের মতো স্নেহাশিসকে হারিয়ে ফেলবে। এই চিন্তা করে রুহি ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমার কিছু বলার আছে। বলো, কি বলবে? রুহি নরম স্বরে মাথা নিচু করে বলে, ঠাকুমা, আমাকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমার যে কেউ নেই। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, কিন্তু সেদিন আমার সাথে যা ঘটে গেল, এরপর আর কি কেউ আমাকে আশ্রয় দেবে? এই কথা বলে রুহি কান্নায় ভেঙে পড়ে। রুহির কান্না দেখে ঠাকুমা এবং স্নেহাশিসের মনও ভারাক্রান্ত হয়ে আসে। কিছুক্ষণ পর ঠাকুমা নীরব হয়ে ভাবে এবং তারপর স্নেহাশিসের উদ্দেশ্যে বলে, স্নেহ, কাল দশমী, মায়ের বরণ এবং সিঁদুর খেলা, তাই কাল শুভ বিজয়ের দিনে তুই রুহির সিঁথি রাঙিয়ে রুহিকে এবার বউয়ের স্বীকৃতি দিবি, বুঝলি? এই জীবনে এটাই আমার তোর থেকে শেষ চাওয়া। ঠাকুমার কথা শুনে সকলের মুখে স্বতঃস্ফূর্ত হাসি ফুটে ওঠে এবং রুহি ও স্নেহাশিসের চোখে প্রেমের স্বীকারোক্তি প্রকাশ পায়। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধু ও পরিবারের সকলের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার নাম এবং শহরের নাম লিখতে ভুলবেন না, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছচ্ছে। ফিরে আসবো আবার এক নতুন হৃদয়স্পর্শী গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে সময় দিন। জয় হিন্দ, জয় ভারত।